আসসালামু আলাইকুম প্রিয় ঢাবি খবর প্রত্যাশীরা। তোমাদের বিগত 10 বছরের বা 11 বছরের জিকে কোশ্চেন সলভের আমরা আজকে সেকেন্ড ভিডিওতে আছি। আজ আমরা আলোচনা করব ঢাকা বিশ্ববিদ্যালয় ক্ষয় ইউনিটের 2013-14 সেশনের যে সাধারণ জ্ঞান প্রশ্নটা ছিল সেটা নিয়ে। ওকে, তো আমাদের প্রথম প্রশ্নটা হচ্ছে, প্রস্তাবিত রামপাল বিদ্যুৎ কেন্দ্র কোন জেলায় অবস্থিত? তো এটা আমরা সবাই এটা নিয়ে আসলে অনেকবার শুনেছি, অনেকবার দেখেছি যে রামপাল বিদ্যুৎ কেন্দ্রটা অবস্থিত আসলে বাগেরহাট জেলায়। তো রামপাল বিদ্যুৎ কেন্দ্র নিয়ে আমাদের আর এক্সট্রা যে ইনফরমেশনটা জানতে হবে এডিশনাল, সেটা হচ্ছে রামপাল বিদ্যুৎ কেন্দ্রটা হচ্ছে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র। রামপাল বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র। আর রামপাল বিদ্যুৎ কেন্দ্রটা হচ্ছে আমাদের কোন দেশের সাথে মিলে তৈরি করেছে, সেটা হচ্ছে ভারত। ঠিক আছে, সেটা হচ্ছে ভারতের সাথে মিশে। আরো কয়েকটা জিনিস, যেহেতু বিদ্যুৎ কেন্দ্র নিয়ে আমাদের কথা হচ্ছে, রিসেন্ট টাইমসে কিন্তু আসলে এনার্জি অ্যান্ড পাওয়ার এই সেক্টরটাতে বাংলাদেশ অনেক কাজ করছে। তো এখানে আমাদের কয়েকটা জিনিস নিয়ে জানতে পারবে আমাদের। একটা হচ্ছে যে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর, এগুলো আসলে মেগা প্রজেক্টের আন্ডারে পড়ে। এই মেগা প্রজেক্ট গুলো নিয়ে আসলে ভালোই প্রশ্ন আসছে ইদানিং। মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর, গভীর সমুদ্র বন্দর বন্দর সেটা হচ্ছে তোমার কোন জেলায় অবস্থিত সেটা একটু জানতে হবে আমাদের। এটা হচ্ছে কোথায়? কক্সবাজারের মহেশখালীতে। ঠিক আছে, কক্সবাজারের মহেশখালী, এটা হচ্ছে কক্সবাজারের মহেশখালীতে। আর এইটাতে তোমার তৈরি করতে কোন দেশ হেল্প করছে সেটা একটু ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে জাপান। এই প্রজেক্টটাতে হেল্প করছে আমাদের কোন দেশ? এটা হচ্ছে কি জাপান। ঠিক আছে, আর আমাদের মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর নিয়ে জানলাম আমরা। এটা হচ্ছে বাংলাদেশের প্রথম গভীর সমুদ্র বন্দর। তারপর হচ্ছে রূপপুর পারমাণবিক যে বিদ্যুৎ কেন্দ্রটা, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। সবাই একটু, তোমাদেরকে আমি আবার বলবো, যারা ফার্স্ট ক্লাসটা দেখোনি তোমরা চাইলে আগের ক্লাসটা দেখে আসতে পারো, মানে 2012-13 সেশনের। দেখো, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এটা হচ্ছে কোথায় অবস্থিত? রূপপুর, পাবনা। রূপপুর, পাবনা। আর হচ্ছে যে এটা বানাতে কোন দেশ হেল্প করছে, সেটা হচ্ছে রাশিয়া। ওকে, সো তুমি যদি পাবনার রূপপুরে একটু ঘুরতে যাও, তুমি পাবনার রূপপুরে গিয়ে ঘুরতে গেলে দেখবা যে একটা এলাকা আছে এখানে, মানে যেখানে ওরা থাকে, ওরা যেখানে থাকার জায়গা তৈরি করেছে, সেখানে হচ্ছে সব দোকানের সামনে রাশিয়ান লেখা, বা তুমি এখানে রাশিয়ান কারেন্সি খুঁজে পাইতে পারো, এরকম একটা অবস্থা যে প্রত্যেকটা দোকানে জিনিসপত্রের যে নাম লেখা বা প্রাইস লেখা, সেখানে ইংলিশের পাশাপাশি তোমার কিন্তু রাশিয়ানেও লেখা। মেইনলি ওদেরকে কেন্দ্র করে একটা অর্থনৈতিক ব্যবস্থা গড়ে উঠেছে। সো এরপর আমরা পরবর্তী প্রশ্নে যাব। ওকে, সো এখানে দেখো, বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন কততম? এটা যেহেতু 13-14 সেশনে ছিল, তখন আমাদের সেটা ওই টাইমে ছিল সেটা, কিন্তু বর্তমানে আমাদের যে আসন্ন নির্বাচনটা সেটা হচ্ছে ত্রয়োদশ। ঠিক আছে, বর্তমানে আমাদের সামনে যে নির্বাচনটা হবে সেটা হচ্ছে ত্রয়োদশ জাতীয় নির্বাচন। ঠিক আছে, আর আমাদের প্রথম জাতীয় সংসদ নির্বাচন কবে হয়েছিল? 7 মার্চ 1973 সালে। ঠিক আছে, 7 মার্চ 1973 সালে হয়েছিল, সেটা আমরা হচ্ছে দেখবো। এরপর হচ্ছে দেখো, ত্রয়োদশতম যে জাতীয় সংসদ নির্বাচনটা হবে, এটা নিয়ে কিন্তু এটাকে ঘিরে আমাদের মধ্যে অনেক জল্পনা কল্পনা, বা অনেক বছর পরে হয়তো আমরা একটা নির্বাচনের আমেজ ফিরে পাবো। ঠিক আছে, সো এটা নিয়ে একটা ইনফরমেশন জানতে হবে। প্লাস এই ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বেশ কিছু সংশোধনী হচ্ছে সব জায়গায়, সংশোধনী বা সংস্কার। ঠিক আছে, সংশোধনী বা সংস্কার, এই জিনিসগুলো হচ্ছে। এই বিভিন্ন সংস্কার কমিশনও কিন্তু আছে, যেমন তোমার ধরো যে জাতীয় সংসদ সংস্কার কমিশন আছে, তারপর তোমার হচ্ছে দুদক সংস্কার কমিশন আছে। এরকম সংস্কার কমিশন গুলো নিয়েও কিন্তু তোমার জানতে হবে। এগুলো নিয়ে ডিটেলস হচ্ছে পড়ে যাওয়া। ওকে, তারপর হচ্ছে আমরা একটু সামনের দিকে যাই। এখানে আছে যে উপকূল হতে বাংলাদেশের সমুদ্র সীমা। আচ্ছা, আমাদের হচ্ছে এখানে কয়েকটা জিনিস জানা আছে বা কনসেপ্ট ক্লিয়ার হতে হবে আগে। আমি একটা ছোট বাংলাদেশের ম্যাপ এঁকে তোমাদেরকে ব্যাপারটা বুঝাই। আমার ম্যাপটা খুব বেশি ভালো হবে না আই গেস, তো আমি একানো ট্রাই করছি। না, ভালোই হচ্ছে আসলে, খুব বেশি খারাপ হয় নাই। যেমন আমার জীবন একানো একটা বেস্ট ম্যাপ গুলোর মধ্যে একটাকে। দেখো এখানে যে মোটামুটি, তো আসলে উপকূল কোনটা? ঠিক আছে, উপকূল হচ্ছে, আমি একটা অন্য কালার নেই তাহলে তোমাদের জন্য বুঝতে ব্যাপারটা ইজি হবে। এখানে দেখো, এই যে আমাদের এই যে আমাদের সমুদ্রের পাশাপাশি, হ্যাঁ, একদম সমুদ্র যেখানে শেষ হয়েছে, এটাকে আমরা উপকূল বা কোস্ট লাইন বলি। ওকে, সো আসলে এখানে দেখো আমাদের কয়েকটা জিনিস, উপকূল হতে বাংলাদেশের সমুদ্র সীমা কত। সো মেইনলি এখানে আমরা একটু ইন্টারন্যাশনাল কিছু জিনিসপত্র আমরা এখন জানবো, যে একটা দেশের, তোমার ধরো এটা তো তোমার দেশের ল্যান্ড, হ্যাঁ, এখানে তোমার দেশের ল্যান্ড পর্যন্ত, একটা দেশের ল্যান্ড থেকে শুরু করে তার সমুদ্র সীমার কতটুকু পর্যন্ত সেই দেশের অন্তর্গত হিসেবে ধরা হয়। যেমন ধরো বাংলাদেশের
আশেপাশে তো সমুদ্র আছে, কিন্তু তার মধ্যে কতটুকু বাংলাদেশ তার নিজের আমাদের দেখো 1,47,570 যে বর্গ কিলোমিটারটা, ঠিক আছে, এই জিনিসটার মধ্যে তুমি অন্তর্গত, ঠিক আছে, এই জিনিসটার মধ্যে অন্তর্গত আসলে কতটুকু এখানে সমুদ্র আমরা ধরতে পারি, সেটাই হচ্ছে উপকূল হতে বাংলাদেশের সমুদ্র সীমা। সেটা হচ্ছে কি আমরা উপকূল থেকে মোটামুটি আমাদের যে 12 নটিক্যাল মাইল পর্যন্ত জায়গা, ঠিক আছে। সো নটিক্যাল মাইল জিনিসটাকে সেটাকে বুঝতে হবে আমার। আমরা 1 নটিক্যাল মাইলকে সাধারণত ধরে থাকি 1.85 কিলোমিটারের মতো, ঠিক আছে। সো এখানে তোমার হচ্ছে যে মোটামুটি আমাদের 12 × 1.85 কিলোমিটার যে জায়গাটা, সেই জায়গা হচ্ছে তোমার উপকূল থেকে। তাহলে ধরো যে এখান থেকে এরকম ধরে নাও যে এইটুকু জায়গাকে আমরা হচ্ছে কি বলি, বাংলাদেশের রাজনৈতিক সমুদ্র সীমা, ঠিক আছে। এখানে শুধু শুধু সমুদ্র সীমা আছে, এবার আরেকটা টার্ম আমাদের পরিচিত হতে হবে, সেটা কি রাজনৈতিক সমুদ্র সীমা। রাজনৈতিক সমুদ্র সীমা। তো এই রাজনৈতিক সমুদ্র সীমার ভেতরে তুমি যা ইচ্ছা করতে পারবা, তুমি তোমার মিলিটারি বেস বানাইতে পারবা, যা ইচ্ছা তাই করতে পারবা, তুমি হচ্ছে কি বলে তোমার নেভাল বেস বানাইতে পারবা, তোমার ইচ্ছা এটা। কিন্তু আরো কয়েকটা জায়গা আছে, যেমন ধরো যে অর্থনৈতিক সমুদ্র সীমা, সেটা কিন্তু মাঝে মাঝে আসে। তো এই কোশ্চেনটার অ্যান্সার কি 12 নটিক্যাল মাইল। কিন্তু এই কোশ্চেনটাই যদি তোমাকে এভাবে আসে যে উপকূল হতে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্র সীমা কত, তাই না? So, অর্থনৈতিক সমুদ্র সীমা যদি হয়, তখন তোমার হবে সেটা কি 200 নটিক্যাল মাইল। সেক্ষেত্রে কিরকম, এই অর্থনৈতিক সমুদ্র সীমা ধরো যে তোমার এখান থেকে আরো এই পর্যন্ত হয়ে গেল, এই পর্যন্ত এইটা ধরে নাও তোমার হচ্ছে যে কি অর্থনৈতিক সমুদ্র সীমা। অর্থনৈতিক সমুদ্র সীমা। সো এইটুকু জায়গার ভিতরে তুমি কি কি করতে পারবা, কি করতে পারবা না, সেটাও কিন্তু ইন্টারন্যাশনাল যে নিয়ম আছে সেটা বলে দেয়। এটুকু জায়গার মধ্যে কি তোমার জাহাজকে এসে কি মাছ টাছ ধরতে পারবে, ঠিক আছে। তারপর তুমি হচ্ছে তেল অনুসন্ধান করতে পারবা, গ্যাস পেট্রোলিয়াম অনুসন্ধান করতে পারবা, কিন্তু এখানে তুমি নেভাল বেস করতে পারবা না। বা এইটুকুর যে ল্যান্ডের মানে এইটুকুর যে আয়তন, সেটাকে তুমি তোমার দেশের যে টোটাল আয়তনটা সেটার মধ্যেও ইনক্লুড করতে পারবা না। ওকে, তা না হলে কিন্তু আমাদের যে ল্যান্ড এরিয়া আছে তার চেয়ে কিন্তু আমাদের সি এরিয়াটা বেশি। ওকে, ঠিক আছে। তো এরপর আসো আমরা নেক্সট কোশ্চেনে মুভ করি। আচ্ছা, তো এখানে যে মহাসেন শব্দটি যার সাথে জড়িত, এটা আসলে একটা ওয়ার্ড মহাসেন। মহাসেন ওয়ার্ডটা আসলে তোমার হয়েছিল যে বাংলাদেশে একটা প্রলয়ঙ্কারী সাইক্লোন হয়েছিল বা ঘূর্ণিঝড় যেটাকে আমরা বলি। সো সেই সাইক্লোনের সাথে এটা কিন্তু ওই টাইমের কারেন্ট অ্যাফেয়ার্স ছিল একটা। সো তোমাদের কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স গুলো একটু ভালো মতো পড়তে হবে। ওকে, বারবার বলেছি আমি যে ডিউবি তে জিকেতে ভালো করতে হলে কারেন্ট অ্যাফেয়ার্স এর কোনো বিকল্প নেই। ওকে, সো আসো এরপর আমরা সামনের কোশ্চেনটাতে যাব। এখানে হচ্ছে বাংলাদেশের পরিবেশ বিষয়ক সংগঠনের নাম কি? তেল গ্যাস রক্ষা কমিটি। এটাকে আসলে মানে শুনেই কিন্তু বুঝতে পারতেছো এটা আসলে হওয়ার উচিত না। ঠিক আছে, এটা গেল, এটা পরিবেশ বিষয়ক না। তারপর গ্রামীণ ব্যাংক, গ্রামীণ ব্যাংক কি এটা ক্ষুদ্র ঋণ বিষয়ক সংস্থা, তাই না? ক্ষুদ্র ঋণ। এখন যেহেতু ডক্টর ইউনূস ক্ষমতায় আছে, সো গ্রামীণ ব্যাংক নিয়ে প্রশ্ন আসতে পারে, সো ইম্পর্টেন্ট। তারপর হৃদয় বাংলাদেশ, এটাও না, হৃদয় বাংলাদেশ হচ্ছে এনজিওটাই। তো পরিবেশ নিয়ে কাজ করে আসলে বিইএম এর, ঠিক আছে, বিইএম এম, বাংলাদেশ এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট ফোরাম, ঠিক আছে, বাংলাদেশ এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট ফোরাম। একটু লিখে নিও, আবার বলবো ক্লাস করার টাইমে অবশ্যই নোট করবা, ঠিক আছে। তুমি ক্লাসে শুনতেছো, আমাকে চোখে দেখতেছো, প্লাস তুমি যদি নোটও করো, তোমার কিন্তু এটা মাথায় একদম গেঁথে যাবে। ওকে, তো আমরা এরপর সামনের দিকে যাই, চলো। এখানে যে ডেভিড ফ্রস্ট ছিলেন কে? ডেভিড ফ্রস্ট কিন্তু খুবই ফেমাস একজন জার্নালিস্ট ছিলেন, তিনি একজন সাংবাদিক ছিলেন। তিনি কেন ফেমাস আসলে? ডেভিড ফ্রস্ট কিন্তু তোমার ধরো যে মার্কিন প্রায় 9 জন প্রেসিডেন্টের সাক্ষাৎকার নিয়েছিল। 9 জন মার্কিন প্রেসিডেন্টের সাক্ষাৎকার, ঠিক আছে, 9 জন মার্কিন প্রেসিডেন্ট। তারপরে বাংলাদেশের তৎকালীন প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমান এবং তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এদেরও কিন্তু তিনি নিয়েছিলেন, মানে কি বলে এইভাবে তাদের সাথে কথা বলেছিলেন। বা উনি মূলত ফেমাস হচ্ছে তিনি পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন রাষ্ট্রপ্রধানদের সাক্ষাৎকার নিতেন, ঠিক আছে। তো উনি হচ্ছে একমাত্র লোক যে একাই 9 জন মার্কিন প্রেসিডেন্ট ইনক্লুডিং জন এফ কেনেডি, ঠিক আছে। তো এই কারণে তিনি খুবই ফেমাস। ওকে, তারপর আসলে আমরা সামনের দিকে যাই। এরপর হচ্ছে যে বাংলাদেশের সুপ্রিম কোর্টের কয়েকটি বিভাগ আছে, আমরা জানি 2টি বিভাগ। আমাদের যে বেশ কয়েকদিন আগে আন্দোলন হয়ে গেল, আন্দোলনের টাইমে কিন্তু বারবার কিন্তু কয়েকটা জিনিস নিয়ে আমরা দেখতেছিলাম যে এই অ্যাপিলের ডিভিশন এটা বলতেছে, এই ডিভিশন এটা বলতেছে। সো এখান থেকে কিন্তু আমরা দেখি যে সুপ্রিম কোর্টের 2টা বিভাগ, একটা কি হচ্ছে আপিল বিভাগ, যেটাকে আমরা দেখছিলাম অ্যাপিলের ডিভিশন বলে, আপিল বিভাগ, আর এটা হচ্ছে কি হাইকোর্ট বিভাগ। আপিল বিভাগ, একটা হচ্ছে কি হাইকোর্ট বিভাগ।
এগুলো একটু আমাদের দেখতে হবে। তোমরা যারা হচ্ছে মানবিকে ছিল, তো তোমাদের তো এগুলা আসলে পরবর্তীতে খুব ডিটেলসে পড়ানো হয়, বা যারা সায়েন্সে ছিল তোমাদের অল্প অল্প জানতে হবে এগুলো। তারপর দেখো এখানে পাটালিপুত্র রাজধানী ছিল কাদের? পাটালিপুত্র ছিল মূলত মৌর্যদের রাজধানী। ঠিক আছে, মৌর্যরা কি প্রথম সর্বভারতীয় যে একটা সাম্রাজ্য, প্রথম সর্বভারতীয় যে একটা সাম্রাজ্য, সেটা কিন্তু করেছিল কারা? মৌর্যরা। প্রথম সর্বভারতীয় সাম্রাজ্য, প্রথম সর্বভারতীয় সাম্রাজ্য করেছিল কারা? মৌর্যরা। এই মৌর্যদের কিন্তু একটা ক্যাপিটালটা ছিল কোথায়? এই পাটালিপুত্রে। আর যদি স্পেসিফিক তোমার নাম দরকার হয় যে আসলে কে কে করেছিল এটা, সেক্ষেত্রে তোমার কি চন্দ্রগুপ্ত মৌর্য। ঠিক আছে, চন্দ্রগুপ্ত মৌর্য উনি কিন্তু মেইনলি পাটলিপুত্রে রাজধানীটা স্থাপন করেছিলেন, চন্দ্রগুপ্ত মৌর্য। ওকে, তারপর দেখো আমরা পরবর্তী কোশ্চেনে মুভ করি। এখানে আমাদের আছে তমুদ্দুন মজলিস ছিল একটি কি? তমুদ্দিন মজলিস ছিল হচ্ছে একটা সাংস্কৃতিক প্রতিষ্ঠান। এটা হচ্ছে তোমার আমাদের যখন তৎকালীন পাকিস্তানের অন্তর্গত ছিলাম আমরা, তখন পাকিস্তানের অন্তর্গত ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটা মুসলিম সাংস্কৃতিক প্রতিষ্ঠান তৈরি হয়েছিল। মেইনলি এটা হচ্ছিল একটা মুসলিম সাংস্কৃতিক প্রতিষ্ঠান, মুসলিম সাংস্কৃতিক প্রতিষ্ঠান। এটা প্রতিষ্ঠা করেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন একজন প্রফেসর, তার নাম হচ্ছে আবুল কাশেম। প্রফেসর আবুল কাশেম। এই যে প্রতিষ্ঠানটা হয়েছিল, এই প্রতিষ্ঠানটাই কিন্তু প্রথমবারের মতো এদেরই কিন্তু আইডিয়া ছিল যে আমাদের আসলে মাতৃভাষাটা বা আমাদের রাষ্ট্রভাষাটা, সরি মাতৃভাষা না, আমাদের রাষ্ট্রভাষাটা যে বাংলা হতে পারে, এটা কিন্তু এই আইডিয়াটা কিন্তু এরাই প্রথম প্রিচ করেছিল। ঠিক আছে, তৎকালীন পাকিস্তানে। ওকে, তারপর আমরা একটু সামনের দিকে যাই। এরপর আমাদের কোশ্চেনটা হচ্ছে যে বাংলাদেশের সংবিধান অনুযায়ী যুদ্ধ ঘোষণা করতে পারেন কে? বাংলাদেশের সংবিধান অনুযায়ী হচ্ছে একমাত্র রাষ্ট্রপতি যুদ্ধ ঘোষণা করতে পারেন, তবে এখানে একটা তবে আছে। তবে হচ্ছে তিনি সকল সাংসদের অনুমতি ক্রমে। ঠিক আছে, তার কিন্তু সকল বা সাংসদের মেইনলি, সবার তো হবে না, মানে ভোটাভুটি হবে আর কি, সাংসদদের অনুমতি ক্রমে। ঠিক আছে, এটা নিয়ে আসলে সংবিধানে কোথায় লেখা আছে? সংবিধানের ৬৩ নম্বর যে ধারা, সেখানে লেখা আছে সাংসদদের অনুমতি ক্রমে। ওকে, এটা একটু লিখে রাখবা, এটা একটু ইম্পর্টেন্ট আছে বর্তমানে। তারপর আসলে একটু সামনের দিকে যাই আমরা। সেটা হচ্ছে যে আমেরিকা বাংলাদেশকে দেয়া জিএসপি সুবিধা স্থগিত করেন কবে? সো জিএসপি জিনিসটা কি সেটাকে আমাদের জানতে হবে। জিএসপি এটাকে বলে, এটার ফুল মিনিংটা হচ্ছে জেনারেলাইজড সিস্টেম অফ প্রিফারেন্স, জেনারেলাইজড সিস্টেম অফ প্রিফারেন্স। ওকে, সো আসলে জিএসপি সুবিধাটা কি? জিএসপি সুবিধা হচ্ছে কি তোমার হচ্ছে আমেরিকান বা হচ্ছে ইউরোপিয়ান, মানে ওয়েস্টার্ন যে মার্কেটটা, সেই মার্কেটে আমাদের দেশীয় পণ্যের যে একটা শুল্ক মুক্ত যে একটা যাওয়ার যে প্রসেসটা, সেটা ছিল জিএসপি সুবিধা। সো বাংলাদেশ কিন্তু তোমরা দেখো যে বাংলাদেশ কিন্তু মোটামুটি এই পোশাক রপ্তানিতে বিশ্বের একটা টপ নচ কান্ট্রি, একবার দুইয়ের মধ্যেই সবসময় থাকে। সো বাংলাদেশের সাথে জিএসপি সুবিধা দেওয়াটা আসলে একটা সুবিধাজনক ব্যাপার ছিল সবার জন্যই। কিন্তু একটা হৃদয় বিদারক ঘটনা ঘটে, সেটা ২৪শে এপ্রিল ২০১৩ সালে। সেটা ঘটেছিল কি, রানা প্লাজায় যে তোমার ধ্বংসপ্রাপ্ত হয়েছিল বা ভবনটা ধসে গিয়েছিল, ৯ তলা ভবনটা, সেই ভবনটাতে মোটামুটি ১১০০+ মানুষ মারা গিয়েছিল, ৩,০০০+ মানুষ তোমার আহত হয়েছিল। তো সেই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু আমাদের এই জিএসপি সুবিধাটা আমেরিকা বন্ধ করে দিয়েছিল। এখন আর বর্তমানে ডেটটা খুব বেশি ইম্পর্টেন্ট না, কাজের না। সেটা তোমার হয়েছিল ২৭ জুন ২০১৩ সালে। ঠিক আছে, কিন্তু এটাই যে আমাদের জিএসপি সুবিধাটা অফ করেছে, সেটা আমাদের জন্য আসলে একটা বড় ইস্যু ছিল। কেন? কোন ঘটনাকে কেন্দ্র করে? রানা প্লাজা, রানা প্লাজার ঘটনাকে কেন্দ্র করে। ওকে, ঠিক আছে, তো আমরা একটু সামনের দিকে যাই। এরপর যে প্রশ্নটা আছে সেখানে সম্প্রতি বাংলাদেশের কোথায় বৌদ্ধ বিহারের সন্ধান পাওয়া গেছে? এটাও কিন্তু একটা কারেন্ট অ্যাফেয়ার্স এর কোয়েশ্চেন। সো আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সটা কিন্তু অনেক ভালো মতো পড়তে হবে, কোনো গ্যাপ দেওয়া যাবে না। সেটা হচ্ছে কি, বজ্রযোগিনী। বজ্রযোগিনীটা কোথায় অবস্থিত? জায়গাটা হচ্ছে একটু মনে রাখতে পারো, জায়গাটা হচ্ছে মুন্সিগঞ্জে। ঠিক আছে, মুন্সিগঞ্জের বিক্রমপুরের ওদিকে। ওকে, তো আমরা এখন নেক্সট কোয়েশ্চেনে মুভ করবো। সেটা হচ্ছে এখানে দেখো, ফেসবুকের প্রতিষ্ঠাতাকে আমরা সবাই জানি, এটা আসলে ফেসবুক না, শুধু মেটা। বর্তমানে মেটার আন্ডারে অনেকগুলো আছে, বর্তমানে মেটার আন্ডারে তোমার হচ্ছে হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ফেসবুক, এগুলো আছে। সো দেখো এখানে মেইনলি ফেসবুকের প্রতিষ্ঠাতাকে মার্ক জাকারবার্গ। ওকে, সো
আমরা বাকি যে নামগুলো আছে যেমন ধরো বিল গেটস। বিল গেটস এটা তোমরা সবাই জানি। বিল গেটস কিসের প্রতিষ্ঠাতা? বিল গেটস হচ্ছে মাইক্রোসফট। বিল গেটস হচ্ছে কিসের? মাইক্রোসফট। ওকে। তারপর তোমার ধরো যে এখানে আছে টিম বার্নার্স-লি। টিম বার্নার্স-লি আসলে অনেক চমৎকার ইন্টেলিজেন্ট একজন মানুষ ছিল। তোমরা হচ্ছে ওনার কাজকর্ম জানলেই বুঝতে পারবা, ঠিক আছে। টিম বার্নার্স-লি হচ্ছে কি, আমরা যে বর্তমান যে আমাদের ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব যে সিস্টেমটা, এটা কিন্তু উনি বানিয়েছিল। তারপর তোমার ধরো যে এইচটিটিপি যে আমরা করি, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, এটা কিন্তু ওনার সিস্টেম করা। তারপর ইউআরএল যে সিস্টেমটা, ঠিক আছে, এটা কিন্তু ওনার টিম বার্নার্স-লি। ওকে। শুধু বিল গেটস, টিম বার্নার্স-লি না, আর অনেক টেক জায়ান্টসরা আছে, তাদেরকে নিয়েও তোমার কিন্তু ডিটেলসে জানতে হবে। আমরা সময় স্বল্পতার কারণে আসলে একটা ক্লাসে কিন্তু এই ব্যাপারগুলো শেষ করতে পারবো না, আমাদের ডিফারেন্ট ক্লাস নিতে হবে। ওকে। তারপর দেখো যে এখানে প্রশ্নটা কিন্তু এসে গিয়েছে যে সাভারের রানা প্লাজা ভবন কত তারিখে ধসে পড়ে? সেটা ছিল 24 এপ্রিল 2013 সাল, ঠিক আছে। খুবই হৃদয় বিদারক একটা ঘটনা। এই ঘটনায় তোমাকে একটু আগে যেটা বললাম আমি, যে মোটামুটি তোমার ধরো যে 1100+ মানুষ মারা গিয়েছিল। তারপর ধরো 3000-এর বেশি মানুষ আহত বা পঙ্গু হয়েছিল। এটা হচ্ছে ওয়ার্ল্ডের মানে শিল্প কারখানাতে যে এক্সিডেন্ট হয় তার মধ্যে কিন্তু টপ 3-তে একটা, টপ 3 মানে টপ 3 নাম্বারকে এটাকে ধরা হয়, ঠিক আছে। এন্ড এটার কারণে কিন্তু আমরা জিএসপি সুবিধাটা বন্ধ হয়ে গিয়েছিল আমাদের পাওয়া। ওকে। তারপর আসো আমরা একটু সামনের দিকে যাই। ওকে, দেখো খুবই আলোচিত একটা ঘটনা যে ফেলানি হত্যা মামলার বিচার অনুষ্ঠিত হয়েছে ভারতের কোন কোর্টে? এটা হয়েছিল জেনারেল সিকিউরিটি ফোর্স কোর্টে। কিন্তু হচ্ছে ফেলানির মা বাবা তারা কিন্তু অনেকবারই চেয়েছে যে আন্তর্জাতিক আদালতে এই ফেলানি হত্যার বিচারটা হোক, ঠিক আছে। তাই বারবার যে আন্তর্জাতিক আদালতে, আচ্ছা তোমরা যারা ক্লাসটা করছো তোমরা হচ্ছে বলে দিবা কমেন্টে যে আন্তর্জাতিক আদালতটা কোথায় অবস্থিত। ওকে। তো ফেলানি হত্যা কাহিনীটা কি? ফেলানি হত্যা তোমার ধরো যে ওই টাইমটাতে ফেলানি ছিল 15 বছরের একজন কিশোরী। তার বিয়ে হওয়ার কথা ছিল। সে তার বাবার সাথে ভারত থেকে আর কি বাংলাদেশে আসছিলেন, এমন একটা ঘটনা। তখন কিন্তু ভারতের যে বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ আছে। এখানে কয়েকটা জিনিস আমরা একটু দেখি যে বিএসএফ কিন্তু ভারতের যেটা আমাদের বর্ডার গার্ড সেটা। তারপর হচ্ছে বর্ডার গার্ড পুলিশ, এটা হচ্ছে মায়ানমারের, ঠিক আছে। বিএসএফটা হচ্ছে ভারতের। আর হচ্ছে বিজিপি বর্ডার গার্ড পুলিশ যেটা, সেটা হচ্ছে কিসের? মিয়ানমার। আর বাংলাদেশেরটা কি বর্তমানে? বিজিবি। ওকে। বাংলাদেশেরটা বিজিবির আগে কি ছিল? বিডিআর। বিডিআর থেকে বিজিপি। বিজিপি। ওকে, ঠিক আছে। সো আমরা হচ্ছে এখন সামনের দিকে যাই। আচ্ছা, আমাদের যে পরবর্তী প্রশ্নটা আছে সেটা হচ্ছে যে বাংলাদেশের কোন নাগরিক যুক্তরাষ্ট্রের কংগ্রেশনাল গোল্ড মেডেল পেয়েছেন? অনেকটা মজার ব্যাপার হচ্ছে সেই ব্যক্তি এখন বাংলাদেশের প্রধান উপদেষ্টা হয়ে বসে আছে। সো ডক্টর মোহাম্মদ ইউনূস শুধু হচ্ছে যুক্তরাষ্ট্রের কংগ্রেশনাল গোল্ড মেডেলই না, তিনি হচ্ছে নোবেল পুরস্কার পেয়েছেন। এছাড়া আরো অনেকগুলো পুরস্কার পদক তার ঝুলিতে আছে, ঠিক আছে। সো তোমাদের কাজ হবে কি, ডক্টর ইউনূসের পাওয়া যত পুরস্কার, ডক্টর ইউনূসের পুরস্কার, ওনার লেখা বইগুলা, যেমন হচ্ছে তোমার ব্যাংকার টু দ্য পুর, তারপর হচ্ছে বিল্ডিং সোশ্যাল কন্ট্রাক্ট, এরকম আরো বেশ কয়েকটা বই আছে, সবগুলো একটু মুখস্থ করে ফেলবা। হ্যাঁ, এটা এখন খুবই ইম্পর্টেন্ট। আর এখানে মাকসুদুল আলম উনি কি করেছেন, উনি হচ্ছে তোমার পাটের জিনোম আবিষ্কার করেছেন। তারপর হচ্ছে পেঁপের জিনোম আবিষ্কার করেছেন। তারপর হচ্ছে স্যার ফজলি হাসান আবেদ, উনি হচ্ছে ব্র্যাকের প্রতিষ্ঠাতা। ব্র্যাক হচ্ছে ওয়ার্ল্ডের টপ মানে সবচেয়ে বড় যে এনজিও গুলো আছে তার মধ্যে কিন্তু একটা, ঠিক আছে। টপ 3-এর মধ্যে ইজিলি থাকবে ব্র্যাক। ওকে। তারপর সামনের দিকে যাই আমরা। এখানে দেখো যে বাংলাদেশের প্রাইভেট সেক্টরে ব্যবসায়ীদের সর্বোচ্চ যে সংগঠনটা, সেটার নাম কি? FBCCI, ঠিক আছে। FBCCI। ওকে, এটা একটু তোমরা পড়ে ফেলবা। আর হচ্ছে এখানে যেহেতু আমরা ব্যবসায়ীদের একটা সংগঠন পড়লাম, আমার একটা জিনিস মাথায় আসলো যে বেলা নামে একটা সংগঠন আছে, ঠিক আছে। বেলার ফুল মিনিং হচ্ছে বাংলাদেশ এনভায়রনমেন্টাল লয়ার্স অ্যাসোসিয়েশন। মানে হচ্ছে বাংলাদেশের পরিবেশ বিষয়ক যে যারা হচ্ছে তোমার আইনজীবী আছে তাদের নিয়ে যে অ্যাসোসিয়েশনটা, এটা বর্তমান হচ্ছে প্রধান নির্বাহী যে, তার নাম হচ্ছে সৈয়দ রেজওয়ান হাসান। এটা কেন বললাম? তিনি কিন্তু বর্তমানে বাংলাদেশের পরিবেশ বিষয়ক উপদেষ্টা হিসেবে নিযুক্ত আছেন। এই জন্য তোমার এটাও একটু মনে রাখতে হবে, ঠিক আছে। ওকে। তো আমরা একটু সামনের দিকে মুভ করব। আচ্ছা, তোমরা যখন ভিডিওটা দেখবা সামনের বছর হয়তো বা তখন তিনি নিযুক্ত নাও থাকতে পারেন। সো
এটা একটু বলে রাখলাম। তারপর দেখো আমাদের পরবর্তী প্রশ্নটা, যে প্রাচীন গৌরনগরীর অংশ বিশেষ ছিল কোন জেলা? সেটা হচ্ছে দেখো আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলাটা। আমরা যদি একটু বাংলাদেশের ম্যাপটা দেখি আবার, এটা খুব তাড়াতাড়ি একাচ্ছি, আগের চেয়ে একটু খারাপ হবে। দেখো এখানে আমাদের বাংলাদেশের যে ম্যাপটা এখানে যে আমরা দেখাচ্ছি, এই ম্যাপের মধ্যে এই যে পার্টটা আমাদের, এই সাইডে যে পার্টটা, এটা তো আমাদের ধরো যে বাংলাদেশের পার্ট, আর এখানে ধরো যে ভারতের যে পার্টটা, এখানে গৌড়ের আন্ডারে আছে তোমার কি, এটা বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ। চাঁপাইনবাবগঞ্জ কিন্তু বাংলাদেশের সর্বপশ্চিমা জেলা, ঠিক আছে? সর্বপশ্চিমা জেলা কি? চাঁপাইনবাবগঞ্জ। তারপর চাঁপাইনবাবগঞ্জের পাশে এদিকে তোমার কি কি আছে? মুর্শিদাবাদ, ঠিক আছে? আমাদের পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদ আছে। সো এই চাঁপাইনবাবগঞ্জ বলো, মুর্শিদাবাদ বলো, মালদহ বলো, ঠিক আছে, এই 3-4টা জেলা নিয়ে কিন্তু মোটামুটি এই তোমার গৌড় যে নগরীটা প্রাচীন সেটা ছিল। ওকে, তারপর আসো আমরা একটু সামনের দিকে যাই। সেটা হচ্ছে যে বাংলাদেশে কবে 3G প্রযুক্তি চালু হয়? 3G প্রযুক্তি আসলে এখন আমাদের এটা জানাটা খুব বেশি জরুরি না, বা আমাদের তোমার ডেট সহ জানার কোনো প্রয়োজন নাই। তবে তুমি কয়েকটা জিনিস একটু মনে রাখবা। জাস্ট আমাদের 3Gটা প্রথম চালু হয়েছিল 2013 সালে। এটা কিন্তু সাম্প্রতিকের মধ্যে একটা আসা প্রশ্ন। দেখো 2013-14 সেশনের প্রশ্ন, 2013 দিয়ে প্রশ্ন এসেছে। তারপর আমাদের 4G এসেছিল তোমার মোটামুটি 2018 সালে, আর আমাদের 5G এসেছে 2021 সালে। ওকে, তোমার জাস্ট মোটামুটি এই সেগমেন্ট থেকে এইটুকু জানাই মোর দেন এনাফ। ওকে, আসো এরপর আমরা একটু সামনের দিকে মুভ করি। তারপর এখানে একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এতদিন খুবই আসতো এটা, রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান অন্যান্য এই মামলা থেকে কত তারিখে পাকিস্তান সরকার বঙ্গবন্ধুকে মুক্তি দিতে বাধ্য হয়? ঠিক আছে, সেটা মোটামুটি তোমার ধরো যে আমাদের আগরতলা ষড়যন্ত্র মামলা থেকে আসা একটা প্রশ্ন। তোমাকে আসলে যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য আমাদের ইতিহাস থেকে আসলে এই পার্টগুলো খুব ভালো মতো পড়ানো হয়। ঠিক আছে, আগরতলা ষড়যন্ত্র মামলা, আগরতলা ষড়যন্ত্র মামলা, এই মামলাটা মোটামুটি তোমার ধরো যে চলেছিল শেখ মুজিব সহ আরো 35 জনের বিরুদ্ধে। ঠিক আছে, এর মধ্যে কিন্তু মুজিব ইনক্লুডেড। তিনি ছিল প্রধান আসামি এবং তাদেরকে আসলে জেলে ভরে নেওয়া হয় এবং 1969 সালে যে গণ অভ্যুত্থানটা হয়, ঠিক আছে, সেই গণ অভ্যুত্থানে কিন্তু এই তোমার ধরো গণ অভ্যুত্থানের জন্য তোমার এরা মুক্তি দিতে বাধ্য হয়েছিল। সেটা ছিল 22 জানুয়ারি 1969 সালে। তারা মোটামুটি ধরো দায়ের করা হয়েছিল 1968 সালে, এন্ড এটা মোটামুটি তারা রাখতে পারেনি। গণ অভ্যুত্থান হয়, মানুষ ক্ষোভে ফেটে পড়েছিল, এবং এই টাইমটাতে কিন্তু তোমার শামসুজ্জোহা, রাজশাহী ইউনিভার্সিটির যে প্রফেসর শামসুজ্জোহা, তিনি কিন্তু ডক্টর শামসুজ্জোহা, তিনি কিন্তু এই টাইমটাতে কিন্তু মারা গিয়েছিল। হ্যাঁ, তিনি কিন্তু খুবই ফেমাস। এরপর আসলে আমরা সামনের দিকে মুভ করবো। এখানে দেখো, এখানে যে 2013 সালে কোন প্রতিষ্ঠান ইউনেস্কো সাক্ষরতা পুরস্কার পায়? সেটা ঢাকা হাসানিয়া মিশন। এই ঢাকা হাসানিয়া মিশন একটা এনজিও, ঢাকা কেন্দ্রিক। তো এটা তোমার মোটামুটি ঢাকায় বিভিন্ন কাজ টাজ করে। তো তারা একটা পুরস্কার পেয়েছিল, সাক্ষরতা পুরস্কার। তো এটা কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে আমরা ধরবো এটাকে, কারেন্ট অ্যাফেয়ার্স। ওকে, সো আসো আমরা একটু সামনে থেকে মুভ করবো এখন। ওকে, সো কঠিন চিবরদান অনুষ্ঠানটি যে অঞ্চলে প্রধানত পালন করা হয় সেটা আমাদের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে। প্রধানত এই কঠিন চিবরদান অনুষ্ঠানটা বৌদ্ধ ধর্মাবলম্বীদের। ঠিক আছে, কাদের? বৌদ্ধ ধর্মাবলম্বীদের। সো এটা আমরা সবাই জানি যে বৌদ্ধ একটাকে আমরা তোমরা যদি গত ক্লাসটা করে থাকো আমাদের যে 2012-13 সেশনের যে ক্লাসটা, সেখানে আমরা কিন্তু বলেছিলাম যে বৌদ্ধ ধর্মাবলম্বী ক্ষুদ্র নৃগোষ্ঠী মূলত কারা? মূলত তারা চাকমা ও মারমারা। ওকে, চাকমা ও মারমারা। ঠিক আছে, আমরা একটু সামনের দিকে যাবো এখন। আচ্ছা, এখানে যে প্রশ্নটা সেটা ইগো কোন শাখার সাথে সম্পর্কযুক্ত? ইগো, ইগো ওয়ার্ডটার সাথে তো তোমরা খুবই পরিচিত। তোমরা তোমাদের অন্য কাউকে বলো না, হ্যাঁ তোমার ইগোর জন্য আজকে অনেক কিছু হইলো না, বা তোমার ইগো না থাকলেও আজকে জিনিসটা হয়ে যেত। ওকে, তোমরা অনেক মিলাই নিতে পারবো জিনিসটা। ইগো মনোবিজ্ঞানের একটা টপিক, এমনি বোঝা যায় এটা, তাই না? দেখো দর্শন আর মনোবিজ্ঞানের মধ্যে তোমার একটা ডাউট আসতে পারে, বাট সমাজ বিজ্ঞানের না এবং নৃবিজ্ঞানের না। ওকে, এখানে দর্শন দিয়েছে কেন, তুমি যাতে কনফিউজড হয়ে যাও, এই জন্য কিন্তু দর্শন দিয়েছে। কিন্তু ইগো কিন্তু মেইনলি মনোবিজ্ঞানের একটা টপিক। কারণ দেখো, ইগো কি, দর্শন কি একটা নিউ তোমাকে কনসেপ্ট দিবে এমন, বাট ইগো মনোবিজ্ঞানে কেন, সাইকোলজি কেন, যে আসলে তার ইগোটা কেন বেশি, আরেকজন ইগো কেন কম, ইগোর কারণে কি ক্ষতি হয়, হ্যাঁ, এই জিনিসপত্র। আচ্ছা, আসো একটু সামনের দিকে যাবো এখন আমরা। আমাদের এখানে একটা প্রশ্ন আছে যে বাংলা একাডেমির মূল মিলনায়তনটি কার নামে? সেটা আব্দুল করিমের নামে।
তো আব্দুল করিমের নামে কেন? আব্দুল করিমের উপাধি কিন্তু কি সাহিত্য বিশারদ। সাহিত্য বিশারদ, উনি কিন্তু সাহিত্যের সকল সেগমেন্ট নিয়ে খুব ভালো জানতেন, খুব ভালো ডিসকাস করতে পারতেন। হ্যাঁ, সো এই কারণে ওনার নামে দেওয়া হয়েছিল বাংলা একাডেমির মূল মিলনায়তনটা। আর বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয়েছিল কবে, এটা একটু দেখে নিই আমরা। 1955 সালে। বাংলা একাডেমি যে ভবনটা, এই ভবনটার আগের নাম কি ছিল? বর্ধমান হাউস। এটা মেইনলি ছিল হচ্ছে তোমার বর্ধমানের যে জমিদার ছিল সেই জমিদারের বাসা, কিন্তু দেশ ভাগ হওয়ার পরে এই বর্ধমান হাউসে তারা আর থাকেনি, তারা চলে গিয়েছে। তারপর কিন্তু এটাকে বাংলা একাডেমি হিসেবে রূপান্তরিত হয়েছে। ওকে, এরপর একটু সামনের দিকে যাবো আমরা। এটা হচ্ছে দেখো, অবৈধ অর্থ ব্যবহার ও লেনদেন রোধে যে আইনটি ব্যবহার করা হয় সেটা হচ্ছে মানি লন্ডারিং প্রিভেনশন আইন। এই আইনটা আসলে ওই টাইমে খুব ফেমাস হয়েছিল, এই জন্য পরীক্ষায় এসেছে। তো এটাকেও আমরা কারেন্ট অ্যাফেয়ার্সে ধরবো। তারপর দেখো এখানে নিচের কোনটি সাংবিধানিক প্রতিষ্ঠান? তো দেখো এখানে বাংলাদেশ প্রাইভেটাইজেশন বোর্ড, এটা সাংবিধানিক প্রতিষ্ঠান না, এটা প্রাইভেটাইজেশন করে এমন একটা প্রতিষ্ঠান। বাংলাদেশ পারমাণবিক শক্তি কমিশন, এইটাও না। বাংলাদেশ বিনিয়োগ বোর্ড, এটাও না। বাংলাদেশ নির্বাচন কমিশন, এটা কিন্তু আমাদের একটা সাংবিধানিক প্রতিষ্ঠান। সো নির্বাচন কমিশন একটা সাংবিধানিক প্রতিষ্ঠানের মধ্যে একটা। তারপর তোমার ধরো যে আরো বেশ কয়েকটা আছে, আমি কয়েকটা বলে দিই। দেখো নির্বাচন কমিশন আছে, নিক। তারপর হচ্ছে তোমার ধরো যে কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল যে অফিসটা, সেটা হচ্ছে সাংবিধানিক একটা প্রতিষ্ঠান। ঠিক আছে, এরকম তোমার ধরো আছে পিএসসি, কি প্রাইমারি স্কুল সার্টিফিকেশন, এই যে পরীক্ষা, এটা না, এটা হচ্ছে তোমার পাবলিক সার্ভিস কমিশন, যেটা মানে বিসিএস পরীক্ষা বা অন্যান্য যে পরীক্ষা নেয়। ঠিক আছে, সো এই যে প্রতিষ্ঠানগুলো, এগুলো কিন্তু আমাদের সাংবিধানিক প্রতিষ্ঠান। ওকে, তারপর দেখো, আচ্ছা আমরা কিন্তু আমাদের এইখানে মোটামুটি 2013-14 সেশনের জিনিসটা কমপ্লিট হয়ে যাচ্ছে। এরপর তোমাদের সাথে আমার শেষ দেখা এটাই না ইনশাল্লাহ, আমাদের 2014-15 সেশনের ক্লাস নিয়ে আমাদের প্লেলিস্টের পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে আমার দেখা হবে। ঠিক আছে, তো তোমরা যে আজকে ক্লাসটা করলা, সবাইকে অশেষ ধন্যবাদ। তোমরা যদি ঢাকা বিশ্ববিদ্যালয় খ ইউনিটের জন্য কোর্স করে থাকো, বা তোমরা যদি ঢাকা বিশ্ববিদ্যালয় খ ইউনিটের জন্য প্রস্তুতি নিয়ে থাকো, ঠিক আছে, তাহলে তোমাদের জন্য অবশ্যই অন্বেষণ একটা ভালো প্ল্যাটফর্ম হবে। তোমরা যদি এই বিষয়ে জানতে চাও, তোমরা অবশ্যই আমাদের পেজে নক করো বা আমাদের ইউটিউবে কমেন্ট করো। আমাদের পেজে খোঁজ খবর না পেলে আমাদের ইউটিউবে ডিসক্রিপশনে গিয়েই পেয়ে যাবা। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।